তুই খেপেছিস নাকি মধু? কাল নয়তো পরশু আমি গাঁ ছেড়ে চলে যাব, আর আসবো না। কুকির জন্য আমার কিসের মাথা ব্যথা রে? একটা কাজে এসেছি গাঁয়ে, কাজটা হলেই ব্যাস, আর এক দণ্ড গাঁয়ে রইব না। আর শোন বলি মধু, কাজটা যদি হয় তোদের সব্বাইকার লাভ হবে, অনেক টাকা পাবি তোরা। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শুনবেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প গুপ্তধন। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি শোনার আগে গল্প একান্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন গল্প এলেই ঝট করে আপনার কাছে পৌঁছে যায়। শুনতে থাকুন আজকের গল্প। বর্ষাকালে তো বটেই, বছরের অন্য সময়েও কুলপি নদীর মেজাজ কুলপি বরফের প্রধান গুণবাচক শব্দটার ঠিক বিপরীত বিশেষণের অধিকারী। 50-60 বছর আগে একটা শাখা নদী মজিয়া যাওয়ার পর একা একা সমস্ত জলস্রোতকে বহিতে হওয়ায় নদীটা এরকম গোয়ার হইয়া উঠিয়াছিল। হরিখালি এবং তার আশেপাশের কয়েকটা গ্রামও বড় নিচু। তাই মাইল 5 লম্বা, শহরের সদর রাস্তার মতো চওড়া এবং একতলা বাড়ির সমান উঁচু একটা বাঁধ দিয়া এখানে কুলপি নদীকে ঠেকাইয়া রাখা হইয়াছে। বর্ষাকালে বাঁধের উপর দাঁড়াইয়া চারিদিকে চাহিলে বিস্ময় জাগে। এদিকে ভরা নদীর ছোট বড় ঢেউ বাঁধের গায়ে আছড়াইয়া পড়িতেছে, আর ওদিকে এলোমেলোভাবে ছড়ানো পড়িয়া আছে গ্রামের গাছপালা, বাড়ি ঘর। আর ঠিক মাঝখানে দুদিকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রসারিত প্রকাণ্ড একটা মেটে সাপের মতো আঁকা বাঁকা নদীর বাঁধ। পূর্ণিমা অমাবস্যায় নদীতে সমুদ্রের জোয়ার আসিবার দৃশ্যটি সবচেয়ে অপরূপ। হাত 3 উঁচু ফেনিল জলস্রোতকে ছুটিয়া আসিতে দেখিলে চোখের পলক ফেলা যায় না। প্রকৃতির প্রতি মনে সভয় শ্রদ্ধার আবির্ভাব ঘটে। ভীমের চোখে কিন্তু দৃশ্যটি দেখিয়া পলক পড়িত বেশি বেশি। 2 চোখ তার মিটমিট করিত এবং মনে মনে সভয় শ্রদ্ধার বদলে দেখা দিত একটা হালকা ছেলে মানুষী আনন্দ। এই রকম খাপছাড়া লোক ছিল হরিখালিবাসী ভীম। বেটে শীর্ণকায় অকাল বৃদ্ধ গোবেচারী ভীমের সঙ্গে গ্রামের কারো যেন বনি বনা হইত না। সকলেই অল্প বিস্তর ভয় করিয়া চলিত তাকে। মানুষকে ঠকাইতে সে ছিল ওস্তাদ। মানুষকে ঠকানো অবশ্য তার ব্যবসা ছিল না। জীবিকা সে অর্জন করিত ন্যায়সঙ্গত ভদ্র উপায়ে। কিন্তু নিজের সম্বন্ধে মানুষের মনে অসংখ্য ভুল ধারণার জন্ম দেওয়া, তার কাছে কেউ কিছু লাভের আশা করিলে তাকে হতাশ করা, কেউ ঠকাইতে আসিলে তাকে একেবারে ঘোল খাওয়াইয়া ছাড়া প্রভৃতি কতগুলি ভারী বিশ্রী স্বভাব ভীমের ছিল। লাঠি খেলার কৌশলগুলি সে এত ভালো করিয়া আয়ত্ত করিয়াছে যে মাথায় আসল লাঠিয়ালের মতোই বাবরি চুল রাখিবার অধিকার তার ছিল। গরু ছাগলের দুধ বেচিয়া ভীম যে কোথায় এত টাকা পাইত, যাতে গোয়ালপাড়ার অনেকখানি তফাতে কিছুটা ফাঁকা জমির মধ্যে 11টি পলাশ গাছের আড়ালে সুন্দর একটি গৃহে প্রায় ভদ্রলোকের মতোই স্ত্রী পুত্রের সঙ্গে পরম সুখে বাস করিতে পারিত, তাও গ্রামের লোক ভাবিয়া পাইত না। ছোট লোকের মতো সে অজস্র সুখ উপভোগ করিলে কারো কিছু ভাবিবার ছিল না। কিন্তু ভদ্রলোকের মতো সুখ পাইতে তো পয়সা লাগে, সেটা আকাশ হইতে আসে না। তারপর আবার ভীমের ব্যবহার। ছোট
ছোট্ট মেনি বাঁদরের মতো তার মুখ খিঁচানোর স্বভাবের জন্য সকলের গা জ্বালা করিত। সকলের সঙ্গে ভীম যেসব সময়ে হালকা হাসি তামাশা আর ছেলে মানুষই কৌতুক করিয়া চোখ মিটমিট করিতে করিতে ফিকফিক করিয়া হাসিত, সেটাকে সকলে মনে করিত নিছক বাঁদরামি। ঘরে ঘরে এত অভাব অভিযোগ, লোকের মনে এত দুঃখ কষ্ট, আর সে কিনা এরকম ইয়ার্কি ফাজলামি করিয়া দিন কাটাইবে। নিজের ঘরে সে যা খুশি করুক, কিন্তু লোকের সঙ্গে তামাশা করা কেন? তাও অমন সব কৌশলময় মজাদার তামাশা। মেজকর্তার মাথা ফাটানোর তামাশার মধ্যে কিন্তু কিছু কৌশল থাকিলেও মজা বেশি ছিল না। ভীম যে কেন মেজকর্তার মাথা ফাটাইয়াছিল সে বিষয়ে মতভেদ আছে। কেউ বলে মেজকর্তার হুকুমে ভীমের 6টা গরুকে 7 বার খোঁয়াড়ে দেওয়া হইয়াছিল বলিয়া। কেউ আবার বলে ভীমের বড় মেয়ে 3 পুকুরের কেষ্টর সঙ্গে যার বিবাহ হয় গা শুদ্ধ লোক চটিয়া গিয়াছে, মেজকর্তা তার মানহানি করিয়াছিলেন বলিয়া। শেষেরটাই সম্ভবত সত্য, কারণ ভীমের বড় মেয়ে আসিতে না বলিলে রাত দুপুরে মেজকর্তা তার বাড়ির পিছনে পলাশ গাছের কুঞ্জবনে অভিসারে আসিয়া তাকে যে মাথা ফাটানোর সঙ্গত কারণ ও সুযোগ সরবরাহ করিতেন তা সম্ভব মনে হয় না। তাছাড়া নিজের মাথাটা কেউ ফাটাইয়া দিলে সে বিষয়ে প্রকাশ্যভাবে চুপচাপ থাকার মতো মানুষও মেজকর্তা নন। তবে মেজকর্তার যে মাথাটা ভীম ফাটাইয়া দিয়াছিল সেটাতে যথেষ্ট বুদ্ধি না থাকিলেও তার টাকা ছিল অনেক, এবং মানুষের আনুগত্য জমিদারের প্রতি থাকে বেশি। তাই একদিন রাত্রে বাবুদের বাড়ি মস্ত একটা ডাকাতি হইয়া যাওয়ার পর ভীমকে 8 বছরের জন্য জেলে যাইতে হইয়াছিল। ডাকাতির কথাটা মিথ্যা নয়। 1 জন খুন, 3 জন ভয়ানক জখম আর নগদে গয়নায় প্রায় 23,000 টাকা লুট, এ ব্যাপারগুলি কিন্তু সত্য সত্যই ঘটিয়াছিল। ভীম যে নিজে ডাকাতি করিতে যায় নাই এটা গ্রামের অনেকেই বিশ্বাস করিত এবং এখনও করে। তবে ডাকাতির সঙ্গে তার অন্যভাবে যোগ ছিল কিনা এ বিষয়ে কেউ নিঃসন্দেহ নয়। ভীমের পক্ষে কিছু অসম্ভব হওয়া যে অসম্ভব, লোকে এখনও এ বিশ্বাস পোষণ করে। মেজকর্তার বিশেষ চেষ্টা সত্ত্বেও ভীমের শাস্তি কিন্তু অন্য ডাকাতের কয়েকজনের তুলনায় হইয়াছিল খুব কম। তারা 20 বছরের জন্য দ্বীপান্তরে গেল। ভীম এবং আরও 3 জন ডাকাত মোটে 8 বছরের জন্য বাস করিতে গেল দেশের নানান জেলে। 8 বছরের মধ্যে আবার পুরা 1টা বছর মাপ করিয়া 7 বছর পরে তারা ভীমকে দিল ছাড়িয়া। ভাদ্র মাসের এক দুপুরবেলা ভীম ফিরিয়া আসিল গ্রামে। ভীমকে দেখিয়া গ্রামের লোক যেমন আশ্চর্য হইয়া গেল, নিজের বাড়ি ও বাড়ির পিছনের 11টি পলাশ গাছ একেবারে নিশ্চিহ্ন হইয়া মিলাইয়া গিয়াছে দেখিয়া ভীম তার চেয়ে কম আশ্চর্য হইল না। স্থানটিতে সৃষ্টি হইয়াছে একটি সমতল মাঠের। বাঁশের তৈরি 2 জোড়া গোল পোস্ট দেখিয়া বুঝিতে পারা যায় এখানে এখন ফুটবল খেলা হয়। চারিদিকে খাঁ খাঁ করিতেছিল ভাদ্র মাসের রোদ। তৃষ্ণা মেটানোর জন্য কাছের একটা পুকুরে যাওয়ায় হাঁদার সঙ্গে ভীমের দেখা হইয়া গেল। হাঁদা তার ভাইপো, 20-22 বছর বয়স, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল। অল্প বয়সে বিবাহ করিয়া একটি মেয়ের বাপ হওয়ার পর হইতে বয়স্ক লোকের মতোই গম্ভীর ভারিক্কি চালে চলিতে এবং মাছ ধরিতে ভালোবাসে। পুকুরের ঘাট জুড়িয়া মস্ত একটা আম গাছের ছায়া পড়িয়াছিল। পুকুরে ছিপ ফেলিয়া হাঁদা সেই ছায়ায় বসিয়া টানিতেছিল তামাক। 7 বছর দেখা সাক্ষাৎ না থাকিলেও পরস্পরকে তারা তৎক্ষণাৎ চিনিতে পারিল। জেলে 7 বছর ভীমের চুল
আধ ইঞ্চির বেশি বাড়িতে পায় নাই। হাঁদার তুলনায় নিজের প্রায় ন্যাড়া মাথাটায় সলজ্জভাবে হাত বুলাইয়া ভীম বলিল, কিরে হাঁদা? হাঁদা ভারিক্কি চাল চালিতে ভুলিয়া গিয়া উত্তেজিতভাবে বলিল, কাকা, কবে ছাড়ান পেলে কাকা? অজানাকে জানিবার ভয়ে আপনজনদের সম্বন্ধে হাঁদাকে হঠাৎ সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিতে পারিল না। হাঁদার গোঁপ গজানোর জন্য প্রথমটা কিছুক্ষণ অবাক হইয়া থাকিবার সুযোগ পাইয়া সে একটু শান্তি বোধ করিল। হাঁদারই সমবয়সী একটি ছেলে সে রাখিয়া গিয়াছিল। কে জানে সেও এরকম ঝাঁকড়া চুল রাখিয়াছে কিনা, তারও এরকম গজাইয়াছে কিনা গোঁপ। তবে এতকাল পরে গ্রামে ফিরিয়া আত্মীয় পরিজনদের সংবাদ জানিবার কৌতূহল শুধু কাল্পনিক ভয়ে বেশিক্ষণ ঠেকাইয়া রাখা চলিবে না। সেই ভাবিয়া প্রথমে ছেলেটার কথাই ভীম জিজ্ঞাসা করিল। না, হাঁদার মতো সে গোঁপ গজানোর সুযোগ পায় নাই। ভীম জেলে যাওয়ার কয়েক মাস পরেই স্বর্গে চলিয়া গিয়াছে। মনটা ভীমের যেন মোচড় খাইয়া গেল। কিছু দুঃসংবাদ যে শুনিতে হইবে এ আশঙ্কা ভীমের ছিল, তবে প্রথমেই এ ধরনের সংবাদ সে প্রত্যাশা করে নাই। হৃদয়টা পুত্র শোকে গোয়ার হইয়া যাওয়ায় বাকি দুঃসংবাদগুলি শুনিবার আতঙ্ক কিন্তু তার আর রহিল না। একে একে হাঁদা সব সংবাদই দিল। ভীমের বউ আর তার ছোট ছেলে মেয়ে দুটি বাঁচিয়াই আছে, তবে ওদের মধ্যে প্রথম দুজন যে বর্তমানে কোথায় আছে হাঁদা ঠিক করিয়া বলিতে পারিল না। অবশ্য দু জায়গায় যে ওরা আছে তাতে হাঁদার কোনো সন্দেহ নাই। হয় তিন পুকুরে বড় জামাই কেষ্টর কাছে, নয় কালীতলায় ছোট জামাই নবীনের কাছে। হ্যাঁ, কালীতলায় বুড়া নবীনের সঙ্গেই ভীমের ছোট মেয়ে রানীর বিবাহ হইয়াছে। ভীম জিজ্ঞাসা করিল, এ বিয়ে দিল কে? হাঁদা হাঁদার মতো বলিল, বাবা, বাবুরা চালা কেটে তুলে দেওয়ায় খুড়িমা তখন আমাদের বাড়িতে ছিল কি না। নবীন তোর বাপকে কত টাকা পণ দিয়েছিল রে? তা জানি না কাকা। তোরা থাকতে তোর খুড়ি জামাই বাড়ি গিয়ে আছে কেন তা তো জানিস বাবা? ভীমের গলার আওয়াজে ঝাঁঝের খোঁজ পাওয়া যায় না, তবু যে তার কথাগুলি ঝাঁঝালো মনে হয় সেটা সম্ভবত চারিদিকে রোদের ঝাঁঝের জন্য। হাঁদার বয়স হইয়াছে, অন্যায়টা সে এখন বুঝিতে পারে, তবে বাপ দাদার অন্যায় বলিয়া পুরোপুরি পারে না। গম্ভীর মুখে কৈফিয়ত দেওয়ার মতো করিয়া হাঁদা বলিল, গা শুদ্ধ লোক 70টা জুড়ল কিনা, তাই দুঃখ কষ্ট সইতে না পেরে। ভীম বলিল, দুঃখ কষ্ট হবার তো কিছু ছিল না বাবা। গা শুদ্ধ লোক 70 হলো, আপনজনও তো ছিল গায়ে। হাঁদা মাথায় একটা ঝাঁকি দিয়া ঝাঁকড়া চুলগুলি পিছনে হটাইয়া দিল। তারপর ভীমকে হাঁদা তাদের বাড়ি নিয়া গেল। ক্ষুধায় ভীমের শরীর অস্থির করিতেছিল। শোক দুঃখ যদি বা সে কোনো রকমে সহিতে পারে, ক্ষুধার জ্বালা একেবারেই পারে না। বুড়া নবীনের কাছে যে তার মেয়েকে বিসর্জন দিয়াছে, বিপদের দিনে সে তার স্ত্রী পুত্রের দিকে ফিরিয়াও তাকায় নাই। ভয়ানক ক্ষুধা পাইয়াছে বলিয়াই পেট ভরানোর উদ্দেশ্যে তার বাড়িতে যাওয়া ভীম ছাড়া আর কারো পক্ষে সম্ভব হইত কিনা ভগবান জানেন। দই চিড়ার ফলারের ব্যবস্থা করিয়া দিলে সে পরম তৃপ্তির সঙ্গে তাহাই ভক্ষণ করিল। তার মান, অভিমান, ঘৃণা, ক্রোধ প্রভৃতি মানসিক প্রক্রিয়াগুলি যেন মনের অন্য কোনো মনোভাবের রাহাজানির অপরাধে মনের অমানসিকতার জেলখানায় বাস করিতে গিয়াছে। এ বাড়িতে বিশ্রাম করিতেও সে প্রস্তুত ছিল,
কিন্তু ইতিপূর্বে বাড়ির কর্তা ফিরিয়া জেল ফেরত একটা ডাকাতকে বাড়িতে ডাকিয়ে আনার জন্য হাঁদাকে এমন গালাগালি দিতে আরম্ভ করিল যে চাঁচের বেড়ার আড়ালে দাঁড়াইয়া কথাগুলি খানিকক্ষণ শুনিবার পর ভীম আস্তে আস্তে এক পা করিয়া নামিয়া গেল পথে। পথে চলিতে চলিতে নানান লোকের সঙ্গে দেখা হইতে লাগিল। কেহ কথা বলিল, কেহ বলিল না। যে বলিল তার কথাগুলিও যে মিষ্টি শোনাইল তা বলা চলে না। এমনি ভীমকে একদিন যারা পছন্দ করিত না, আজ জেলের ছাপ মারা সেই ভীমকে তারা খাতির করিবে এমন প্রত্যাশা করাই অন্যায়। ভীমের মুখ দেখিয়া মনে হইল না অন্যায়টা সে করিয়াছে। এত সব বড় বড় আশা আকাঙ্ক্ষা তার 7 বছরে এমন লোপ পাইয়া গিয়াছে যে হরিখালিবাসী কোনো গৃহস্থের খাতির ও সমাদর পাওয়ার মতো তুচ্ছ প্রত্যাশাকে মনে পোষণ করিবার ধৈর্য তার আর ছিল না। হাঁটিতে হাঁটিতে ভীম গ্রামের প্রান্তভাগে গোস্বামীদের আমবাগানের একপাশে বাগদি পাড়ায় আসিয়া হাজির হইল। এখন অপরাহ্ন হইয়া আসিয়াছে, রোদের আর সেরকম তেজ নাই। বাগদিপাড়ার সমস্ত স্ত্রী পুরুষেরাই বোধহয় একটা খোলা চালার তলে জমা হইয়া হইচই করিতেছিল। ঠিক চালার তলে নয়, যত লোক একত্র হইয়াছে তার সিকি অংশ বোধহয় চালার নিচে গোবর লেপা নিচু ভিটাটুকুতে স্থান সংকুলান হইবে না। কোনো একটা উৎসবের জের চলিতেছে, তফাতে দাঁড়াইয়াই তাহা বুঝিতে পারা যায়। বিবাহাদি কিছু একটা ঘটিয়া থাকিবে। নেশা করা যে কবে অথবা আজ হইতে কখন আরম্ভ হইয়াছিল অনুমান করা অসম্ভব, তবে ইতিমধ্যেই ফলাফলটা ভালোভাবেই ফুটিয়া উঠিতে আরম্ভ করিয়াছে। এখানে ওখানে নোংরা অকথ্য ভাষায় শুরু হইয়াছে ঝগড়া। 2-1 চিত হইয়া শুইয়া পড়িয়াছে। 2-1টি স্ত্রীলোকের দিকে তাকানো চলে না। খানিক দূরে দাঁড়াইয়া ভীম অনেকক্ষণ খাপ ছাড়া দৃশ্যটার দিকে চাহিয়া রহিল। এই বাগদিদের পাড়ায় সে উদ্দেশ্যহীনভাবে আসিয়া পড়ে নাই। এখানে একদিন তার একটি আকর্ষণ ছিল এবং নিয়মিত যাতায়াত ছিল। আকর্ষণটির কুটিরে আসিয়া বসিবার অধিকার পাওয়ার জন্য একদিন অবিকল এইরকমই একটি উৎসবের খরচাও দিতে হইয়াছিল তাকে। জীবনে প্রথম সে চাখিয়া দেখিয়াছিল তাড়ি। কত খাপছাড়া শখই যে তখন ছিল ভীমের। 11টি পলাশ গাছের আশ্রয়স্থিত তার ভদ্র ও নীতিসঙ্গত জীবনযাপনের গৃহটির মতো এখানকার অবৈধ জীবনযাপনের সেই কুটিরটিও নিশ্চিহ্ন হইয়া মিলাইয়া গিয়াছে দেখিয়া ভীমের চোখ দুটি সজল হইয়া উঠিল। এ আঘাতটা যেন তার হৃদয়ের ব্যথা বোধ করা অংশটুকুর সবচেয়ে দুর্বল দিকটাতে ঘা দিয়াছে। যেখানে ঘা লাগিলে অনায়াসে একটুখানি কান্না আসে। কুকি নাম ছিল সেই লম্বা ছিপছিপে কালো ও নোংরা বাগদি মেয়েটার। ভিড়ের ভেতর হইতে একজন টলিতে টলিতে উঠিয়া আসিতেছিল। কাছে আসিলে ভীম তাকে চিনিতে পারিল। হরিখালির প্রসিদ্ধ চোর মধু। 7 বছরে মধু নিজের ছ্যাঁচড়া চোরের উপযুক্ত রোগা চেহারাটা বদলাইয়া সেকেলে ডাকাতের মতো ভীষণ জোয়ান হইয়া না উঠিলে কাছে আসিবার আগেই ভীম তাকে চিনিতে পারিত। চিনিতে পারিয়া মধু সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া বলিল, পের নাম বাবু মশাই, লটা পয়সা দিবান। বাগদিপাড়ার লোকেরা সাধারণত বাবু মশাই বলে না, বলে কর্তা। কুকি অবশ্য কি জন্য তাকে বাবু মশাই বলিত বলা যায় না। সম্বোধনটা তারপর পাড়ার সকলের মধ্যেই ছড়াইয়া গিয়াছিল। ভীম বলিল, দেব রে মধু, নিশ্চয়ই দেব,
এখন তো সঙ্গে পয়সা নেই, রাত্রির বেলা যখন ফের আসবো তখন দেব। কুকি কোথায় আছে জানিস মধু? মধু উঠিয়া দাঁড়াইয়াছিল। চালার তলে ভিড়ের দিকে একটা হাত প্রসারিত করিয়া দিয়া বলিল, ওই হোথায়। তারপর সেই হাতটাকে নিজের বুকে ঠুকিয়া দিয়া গদগদ কণ্ঠে যোগ দিল, কুকি এখন মোর বাবু মশাই, বেন্দাকে পুলিশে নিয়ে গেছে। বলিতে বলিতে মধুর মুখ অন্ধকার হইয়া আসিল। সন্দিগ্ধ চোখে চাহিয়া সে বলিল, কুকির খবর লিচ্ছ যে? ওসব মতলব করনি বাবু মশাই, আমি লিয়েছি কুকিকে বেন্দাকে পুলিশে ধরিয়ে দিয়ে। কুকির দিকে নজর দেও তো। ভীম শান্তভাবে বলিল, তুই খেপেছিস নাকি মধু? কাল নয়তো পরশু আমি গাঁ ছেড়ে চলে যাব, আর আসবো না। কুকির জন্য আমার কিসের মাথা ব্যথা রে? একটা কাজে এসেছি গাঁয়ে, কাজটা হলেই ব্যাস, আর এক দণ্ড গায়ে রইব না। আর শোন বলি মধু, কাজটা যদি হয় তোদের সবাইকার লাভ হবে, অনেক টাকা পাবি তোরা। কি কাজ বাবু মশাই? রাত্রিরে এসে বলবো মধু, এখন নয়। সবাইকে নেশা করতে বারণ করবি, তুই নিজেও আর করিস না। এক একজন 10, 20, 12, 20 টাকা করে পাবি, কিন্তু আমার কথা না শুনলে সব ফসকে যাবে, তা বলে রাখছি বাপু। কাল যত পারিস, আজ রাতে নয়। 10, 20, 12, 20 টাকা দেবে? কি কাজ বলে যাও বাবু। এই বাবু মশাই, এ পায়ে ধরি তোমার, বলো। গ্রামের আধা ভদ্র আধা অভদ্র গৃহস্থ ভীমের জন্য বাগদিপাড়ার সকলে যেমন ভয় ও শ্রদ্ধা পোষণ করিত, অতিরিক্ত মেলামেশার জন্য নিজেদের মধ্যে তেমনি সহজভাবেই তাকে গ্রহণ করিত। প্রয়োজনের সময়ে তাকে মানিয়া চলিত সকলেই, আবার আড্ডা দেওয়ার সময়ে প্রায় সাঙ্গাতের মতোই সকলের মধ্যে সে মিশিয়া যাইত। গ্রামের কারো জন্য ভীমের এতটুকু মাথা ব্যথা ছিল না, কিন্তু বিপদে আপদে এই অস্পৃশ্য ছোট লোকগুলিরও সে অনেক উপকার করিয়াছে, বোধহয় কুকির জন্যই। যে কোনো ব্যাপারেই হোক, তার কূট বুদ্ধির সাহায্য পাইলে বাগদিপাড়ার সকলে হাঁপ ছাড়িয়া বাঁচিয়াছে চিরদিন। 7 বছরে স্মৃতি হয়তো মধুর ঝাপসা হইয়া আসিয়াছিল, তবু একেবারে ভুলিয়া যাওয়ার মানুষ ভীম নয়। ভীমের মুখে টাকার কথাটা শুনিয়া মধুর চমক লাগিয়া গেল। ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার জন্য সে মুখে মুখেই কতবার যে পায়ে ধরিল ভীমের, তার সীমা নাই। ভীম কিন্তু শুধু বলিয়া গেল, রাতে ঘুরে এসে বলবো মধু, সবাই থাকি সেখানে, নেশা আর করিস না কিন্তু। নেশায় আধা বিভ্রান্ত মধু হাঁ করিয়া চাহিয়া রহিল। ভীম সরু পথটি ধরিয়া জোরে জোরে হাঁটিতে আরম্ভ করিল। এক এক ধরনের পাগলামি থাকে মানুষের। সোজা কথায় লোকে যাকে বলে ছিট, আর শুদ্ধ ভাষায় বলে প্রাকৃতিক বৈশিষ্ট্য, যা স্থায়ী কিন্তু অস্থায়ী নেশার চেয়ে জোরালো। পথ চলিতে চলিতে আপন মনে ভীমের মেনি বাঁদরের মতো মুখ খিঁচানো দেখিলে একদিন তার বাঁদরামিতে গাঁয়ের লোক যত বিরক্ত হইত, তারা সকলে আজ অবাক হইয়া যাইত। ভীমের খাপছাড়া মনটাতে বড় যন্ত্রণা হইতেছিল। মানুষটা আসলে সে ছিল খুব সরল, কেবল জীবনটাকে সে জিলাপির চেয়েও বাঁকা বলিয়া জানিত বলিয়া হরদম ওরকম বাঁকা ব্যবহার করিত। খাপছাড়া স্বভাবের পরিচয় দিয়া গাঁশুদ্ধ লোককে বিরক্ত করিয়া তুলিত। জেলে সে জীবনের আরও কয়েকটা অতিরিক্ত প্যাঁচের সন্ধান পাইয়াছে, ফলে আরও গভীরতর ও সম্পূর্ণতার বিকাশ হইয়াছে তার প্রকৃতির।
এখন সে একা একা নিজের মনে দর্শক না থাকিলেও অতুলনীয় কৃতিত্বের সঙ্গে মুখ ভ্যাংচাইতে পারে। গ্রামের কয়েকটি মাত্র পাকা বাড়ির মধ্যে বাবুদের বাড়িটি প্রকাণ্ড। তিনটা মহল আছে বাড়িটার। মুখ ভ্যাংচানোর স্বাদ মিটিয়া গেলে গম্ভীর বিষণ্ণ মুখে নদীর ধারে বাঁধটার উপর কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে পাক খাইয়া সূর্যাস্তের সময় ভীম বাবুদের বাড়ির সদর মহলের সামনে বাগানটিতে প্রবেশ করিল। বাগানে একটি কাটালি চাঁপার গাছের তলে আরাম কেদারায় কাত হইয়া মেজকর্তা আরাম করিতেছিলেন। কয়েকটি লুকানো কাটালি চাঁপা সবে ফুটিবার উপক্রম করিয়াছে, তবু স্থানটিতে গাঢ় মোহকরী গন্ধ এমন স্পষ্ট হইয়া উঠিয়াছিল যে একবার নিঃশ্বাস টানিয়াই আবেগে ভীমের যেন আবার একটুখানি কান্না আসিবার সম্ভাবনা দেখা দিল। মধু তাকে যেভাবে সাষ্টাঙ্গে প্রণাম করিয়াছিল, মেজকর্তাকে তেমনইভাবে প্রণাম জানাইয়া এ ভাবটা ভীম সামলাইয়া নিল অতি কষ্টে। মেজকর্তা সবিস্ময়ে বলিলেন, কে? ভীম, কি চাস তুই? ভীম জোর হাতে বলিল, বাবু, একটা নিবেদন জানাতে এসেছি। একটা ভিক্ষা চাই বাবু আপনার ঠেঁ। যা হবার তা তো হলো, এবার গরিবকে মাপ করে দিন। আমি হলাম গিয়ে আপনার শ্রীচরণের দাস। আপনি বিরাগ হলে কি আমার রেহাই আছে বাবু? একটা উপায় করে দিন কর্তা, যাতে গাঁয়ে একটা ঘর বেঁধে। মেজকর্তা সিধা হইয়া বসিয়া বলিলেন, তোর তো স্পর্ধা কম নয় দেখছি। তুই আমার কাছে এসেছিস এসব কথা বলতে? ভীম কাতর কণ্ঠে বললে, আমি বাবুর চাকর। মেজকর্তা তখন একটা হাঁক দিলেন। দুজন চাকর আসিয়া দাঁড়াইতে মেজকর্তা বলিলেন, এ হারামজাদাকে ঘাট ধরে বের করে দে তো। বেটা আমার সঙ্গে ইয়ার্কি দিতে এসেছে। কাল যদি তোকে গ্রামে দেখতে পাই ভীম, জুতো মারতে মারতে গ্রাম থেকে দূরে করে দেব। পাজির ডাকাত কথাকার। ভীম চলিয়া গেলে আরাম কেদারায় কাত হইয়া মাথার চুলের নিচে লুকোনো একটা ফাটার উঁচু চিহ্নে হাত বুলাইতে বুলাইতে মেজকর্তা লুকানো কাটালি চাঁপা ফুলগুলির গাঢ় গন্ধ মেশানো বাতাস নিঃশ্বাসে গ্রহণ করিতে লাগিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস যে কেন তিনি ফেলিলেন সেটা ঠিক বোঝা গেল না। আজ তিথি ছিল দশমী। ভীম যখন বাগদিপাড়ায় ফিরিয়া আসিল তখন চাঁদ উঠিয়াছে, কিন্তু ছাড়া ছাড়া মেঘের জন্য ভালো করিয়া জ্যোৎস্না ছড়াইয়া পড়িতেছে না। কয়েকটা মশাল জ্বালাইয়া তখনও সকলে চালার নিচে উৎসব করিতেছিল। শুধু যে কয়েকটি স্ত্রীলোকের দিকে অপরাহ্নবেলায় তাকানো চলিত না, তারা চলিয়া গিয়াছে। ভীম আশা করিতেছিল কুকিকে দেখিতে পাইবে, কিন্তু মধু সম্ভবত তাকেও সরাইয়া দিয়াছে। মধুকে বিশেষভাবে বলিয়া গেলেও নেশা করিয়া দু চারজনের অবস্থা শোচনীয় হইয়া পড়িয়াছে দেখিয়া ভীম মনে মনে আফসোস করিল। তবে একটা সান্ত্বনার কথা এই যে পাড়ার বুড়ো মোড়ল বিষ্টু নেশায় চিত হইয়া চোখ বুজিয়াছে। বিষ্টুর সম্বন্ধে ভীমের একটু ভাবনা ছিল। লোকটা বড় চালাক, বড় খুঁতখুঁতে তার প্রকৃতি। যে কথা সে আজ সকলকে বলিবে, যে কাজ সকলকে দিয়া করাইয়া নিবে, বুড়া তার মধ্যে হয়তো ভয় ভাবনার অনেক কিছুই আবিষ্কার করিয়া সকলকে দমাইয়া দিত। ভালোই হইয়াছে। নেশায় যারা কাবু হইয়া পড়িয়াছিল তাদের বাদ দিয়া জোয়ান লোকগুলিকে গুনিয়া দেখিতে পাইল সর্বসমেত ২৭ জন আছে। দু চারজন সরল দেহা স্ত্রীলোকও পাওয়া যাইতে পারে। বাগদি মেয়েরা পুরুষের কাজ করিতে অপটু নয়।
একটা চাটাই পাতিয়া ভীমকে বসিতে দেওয়া হইয়াছিল। 10, 20, 12, 20 টাকার ইঙ্গিতটা মধু বোধহয় ইতিমধ্যেই প্রকাশ করিয়া দিয়াছিল। ঔৎসুক্য, সন্দেহ ও আশায় বিচলিত গরিব নারী পুরুষগুলি ভীমের চারিদিকে ঘিরিয়া আসিল। ভীম বলিল, কেউ গোলমাল করবে না, যা বলবো শুনবে, নয়তো সব ফসকে যাবে, কিন্তু গায়ের লোক টের পেলে আবার বিপদ হবে। সবাই চুপ, টু শব্দটি নয়। বাবুদের বাড়ি ডাকাতি করার জন্য 7 বছর জেলে ছিলাম, জানিস তো সবাই। বেশ, এখন কথা হলো, গায়ে আবার আমি ফিরে এলাম কি জন্য? আমার ঘর বাড়ি গেছে, জমি জমা, গরু বাছুর গেছে, ছেলে বউ কেউ গায়ে নেই। গা শুদ্ধ লোক আবার পেছনে লেগেছে। গায়ে আমি ফুর্তি করতে আসিনি বাবু। হ্যাঁ, মধু বলিতে গেল, বাবু মশাই। তুই থাম মধু। যত গয়না টাকা লুট করেছিলাম আমরা, সব গায়ের এক জায়গায় পুঁতে রেখেছিলাম। সবাই তো ধরা পড়ে জেলে গেলাম, কে আর গয়না টাকাগুলো নিতে আসবে? সব এখন সেথায় পোতা আছে। সবাইয়ের আগে আমি ছাড়া পেলাম। আজ রাত্রিরে সব খুঁড়ে নিয়ে সরে পড়ব। কিন্তু কি মুশকিল হয়েছে জানিস মধু? সবাই মিলে মস্ত গর্ত খুঁড়ে পুঁতে রেখেছিলাম। আমি দুর্বল মানুষ, একলা খুঁড়ে বার করতে পারবো না। আর কি জানিস, ঠিক যেখানে সব পোঁতা হয়েছিল একটা চিহ্ন ছিল সেখানে, সে চিহ্নটা হারিয়ে গিয়েছে। মধু ব্যাকুলভাবে বলিল, তবে তবে কি হবে বাবু মশাই? ভীম শান্তভাবে বলিল, কি আবার হবে? চিহ্ন না থাক, জায়গাটা তো চিনি। খানিকটা জায়গা বেশি খুঁড়তে হবে, এই মাত্র। নয়তো তোদের ডাকবো কেন রে? তোদের এতগুলো মানুষকে 10-20 করে টাকা দিতে আমার কতগুলো টাকা যাবে বলতো? সাধ করে কেউ তা দেয়? কিন্তু কি করব, আজ রাত্রিরে খুঁড়ে তোলা চাই সব। কাল আরও 3 জন ছাড়া পাবে। বিপিন নামে একজন বলিল, 10 লয় বাবু মশাই, 12-20 বলেছ। ভীম বলিল, আচ্ছা আচ্ছা, তাই দেব, 12-20 দেব। আগে খুঁড়েই বার কর তো বাক্সটা। সব যদি পাইরে আমি, তোদের 12-20 করে টাকা দিতে মরব না। কোদাল ফোদাল যা যার আছে নিজের ঘরে সব খুঁজে পেতে নিয়ে আয় সবাই। একটু রাত্রির হলে সেটাই নিয়ে যাব। কারো কাছে কথাটি ফাঁস করো না কিন্তু বাবু কেউ, তাহলে কিন্তু সর্বনাশ হবে। মধু কাছে আসিয়া ফিস ফিস করিয়া অনুযোগ করিল, এত লোককে কেন বললে বাবু মশাই? বেছে বেছে কজনকে বললেই তো হতো। ভীম বলিল, অনেক লোক চাই মধু, 2-4 জনের কম্য নয়। রাতারাতি কত খুঁড়তে হবে তুই কি বুঝবি? পুলিশের কথা তুলিয়া 2-1 জন একটু খুঁত খুঁত করিতে লাগিল। ভীম তাদের অভয় দিয়া বলিল, কিসের পুলিশ? জেল খেটে আসিনি আমিও গয়না টাকার জন্য। এখনো সব আমার সম্পত্তি, কিচ্ছু ভয় নেই বাবু তোদের। বিপদ ঘটে তো আমার ঘটবে, তোদের কি? একে একে কোদাল, খন্তা, শাবল প্রভৃতি মাটি খুঁড়িবার যন্ত্র আসিয়া হাজির হইতে লাগিল। একজন নেশাটা তার একটু জোরালো হইয়াছিল, ঘাড়ে করিয়া একটা লাঙল পর্যন্ত নিয়ে আসিল। টাকার পরিমাণের কথা ভাবিয়া সকলে উত্তেজিত হইয়া উঠিতেছিল। সকলকে শান্ত করিয়া রাখিতেই ভীমের বেগ পাইতে হইল বেশি। ক্রমে ক্রমে সবচেয়ে সন্দেহপ্রবণ ভীরু লোকটিরও ভীমের উপর বিশ্বাস জন্মিল। টাকা ও গয়না পুঁতিয়া রাখার কথাটাতে আশ্চর্যের কি আছে?
ডাকাতি হইয়াছিল সত্য, গয়না ও টাকাগুলি কোনো এক জায়গায় ডাকাতেরা লুকিয়া রাখিয়াছিল তাও সত্য। সব ডাকাতেই তাই করে। তারপর ধরা পড়িয়া ডাকাতেরা যে জেলে গিয়াছিল এবং ভীম যে 7 বছর জেল কাটাইয়া ছাড়া পাওয়া মাত্র গ্রামে ছুটিয়া আসিয়াছে, তাও মিথ্যা নয়। সন্দেহ করার কি আছে তবে? আজ রাতারাতি সবাই তবে তারা বড় লোক হইয়া যাইবে। ক্রমে ক্রমে রাত্রি বাড়িতে লাগিল। চাঁদটা আকাশের অনেকখানি উঁচুতে উঠিয়া কিছুক্ষণের জন্য চারিদিক জ্যোৎস্নায় ঢাকিয়া দিল। তারপর মেঘ উঠিয়া নামিল বৃষ্টি। ভীম বলিল, চ মধু, এবার আমরা যাই। এ বৃষ্টির মধ্যে বাবু মশাই? তাই তো ভালো, কেউ দেখতে পাবে না। কারো দেখিতে পাওয়ার সম্ভাবনা বৃষ্টি না নামিলেও খুব বেশি ছিল না। গ্রামের প্রান্তে নদীর কাছাকাছি বাগদিপাড়া। সন্ধ্যার পরেই এই অঞ্চল এমনি নির্জন হইয়া আসে। খুঁড়িবার যন্ত্রপাতি কাঁধে করিয়া 27 জন পুরুষ ও 5টি মাঝবয়সী স্ত্রীলোক কিছুটা পিছনে চলিতে লাগিল। আগে আগে নদীর দিকে হাঁটিতে হাঁটিতে বৃষ্টিতে ভেজা সত্ত্বেও ভীমের মনটা খুশি হইয়া উঠিল। এরই নাম সর্দারি। এমনই ভাবে দল বাঁধিয়া এক একটা মানুষ সংসারে বড় বড় কাজ করে। সে কোথায় নিয়া চলিয়াছে সকলকে এই বর্ষা বাদলের মধ্যে? তার নিজের কাজের জন্য, তার অনেক দিনের স্বপ্ন সফল করার জন্য। আত্মপ্রসাদের অন্যমনস্কতায় জোরে জোরে পা ফেলিয়া হাঁটিতে গিয়া পিছল পথে ভীম একবার একটা আছাড় খাইল। তা হোক, জল মাটির সঙ্গে আজ তার পীড়িতের সীমা নাই। 32 জন মানুষ মিলিয়া আজ যে মাটি খুঁড়িয়া তুলিবে, মুঠা ভরিয়া সে মাটি তুলিয়া নিজের মুখে মাখিতেও ভীমের আজ আপত্তি ছিল না। নদীর ধারে বাঁধের উপর উঠিয়া ভীম বাঁধ ধরিয়াই সোজা দক্ষিণ দিকে চলিতে লাগিল। কিছু দূর আগাইয়া বাঁয়ে দেখা দিল ক্ষেত, তারপর ছোটখাটো একটা জঙ্গল। আধা জঙ্গল আধা বাগান এটা। আম, কাঁঠাল, পলাশ, পিপুল, বাবলা প্রভৃতি গাছগুলি বিশৃঙ্খলভাবে গজাইয়া উঠিয়া বাঁধের গা পর্যন্ত ঘেঁষিয়া আসিয়াছে। বড় বড় গাছের ফাঁকগুলিতে শুধু জঙ্গুলে চারা ঠাসা। আরো খানিকটা আগাইয়া ভীম থামিয়া গেল। এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে। আকাশের মেঘ পাতলা হইয়া আসায় একটা অপার্থিব মৃদু সাদাটে আলোয় চারিদিক অস্পষ্টভাবে নজরে পড়িতেছে। সকলের আগে ভীম সাবধানে সঙ্গের নরনারীদের গুনিয়া দেখিল। তারপর উৎকণ্ঠার সঙ্গে বলিল, একজন কমল কেন রে? কে পিছনে পড়ে রইল? জবাব দিল মধু। বলিল, কুকি এসেনি বাবু মশাই, রাস্তায় পড়ে আছে। কুকি আসছিল নাকি? আমি দেখিনি তো। দেখেছ বাবু মশাই, দেখেছ। খন্তা লিয়ে মোটা মতো মেয়ে লোকটা আসছিল না, সে তো কুকি। মধু নাকি অনেক বারণ করিয়াছিল, কিন্তু কুকি কথা শোনে নাই। প্রাণপণে নেশা করিয়াছিল। তারপর আসিতে আসিতে ধপাস। নাড়া দিয়া হুঁশ নাই দেখিয়া রাস্তার ধারে গাছতলার দিকে ঠেলিয়া দিয়া মধু চলিয়া আসিয়াছে। বৃষ্টিতে হুঁশ হলে ঘরকে ফিরে যাবে বাবু মশাই। সেজন্য ভীম ভাবে না। সে শুধু অবাক হইয়া ভাবিতে লাগিল যে কুকিকে সে চিনিতে পারিল না কেন। খন্তাধারিণী মোটা স্ত্রীলোকটির দিকে তো কতবার তার চোখ পড়িয়াছিল।
চিনিতে পারিলে কুকির সঙ্গে 2-4টা কথা বলিত ভীম। কিন্তু কুকিও কেন তাকে চিনিতে পারে নাই? তার তো চিনিতে কোনো বাধা ছিল না। মধুর ভয়েই কি কুকি তার সামনে আগাইয়া আসে নাই? তার 7 বছরের দুর্দশার জন্য বিনাইয়া বিনাইয়া একটু সহানুভূতি জানাইবার চেষ্টা করে নাই? নিজে সে এতকাল কত কষ্ট পাইয়াছে, সে কাহিনী বলিবার সাধু দমন করিয়াছে। মেজকর্তার সম্মুখ হইতে ভীম অনায়াসে বিষণ্ণ মুখে উঠিয়া আসিতে পারিয়াছিল, কিন্তু এখন মধুকে তার মুখ ভ্যাংচাইতে ইচ্ছা হইতে লাগিল। আসলে অন্তরটা গভীরভাবে নাড়া খাইলে ভীমের মুখের চামড়াটাই সকলের আগে বিদ্রোহ করে। বৃষ্টিতে ভিজিয়া ভীমের দলটির প্রচণ্ড উৎসাহ ও উত্তেজনা মাঝখানে একটু দমিয়া গিয়াছিল। এইখানেই আশেপাশে কোথাও টাকা ও গয়নাগুলি পোঁতা আছে বুঝিতে পারিয়া, এবং তারির নেশায় আজ সকলেরই বুঝিতে পারার প্রক্রিয়াটা একটু কম বেশি বিশেষভাবে সম্পন্ন হইতে থাকায় সকলে আবার মহোৎসাহে কলরব জুড়িয়া দিল। ভীম বলিল, চুপ চুপ, একদম চুপ সবাই। সকলেই আজ ভীমের একান্ত বাধ্য ও অনুগত। মুহূর্তেই সকলেই স্তব্ধ হইয়া গেল। বাঁধের গা ঘেঁষিয়া পরস্পরের প্রায় 30 হাত তফাতে 2টি পিপুল গাছ আকাশে মাথা তুলিয়াছিল। সেই গাছ 2টি দেখাইয়া দিয়া ভীম সকলকে বুঝাইয়া বলিল যে ওই 2টি গাছের মাঝখানে বাঁধের কোনো এক স্থানে তাদের প্রার্থিত গহনা ও টাকা পোঁতা আছে। ঠিক কোনখানে পোঁতা আছে ভীম তা বলিতে পারিবে না। পুঁতিবার সময়ে তাড়াতাড়ি ছোট একটা পাথর জায়গাটার উপর চিহ্নস্বরূপ রাখিয়া দিয়াছিল। পাথরটা যে কোথায় গিয়াছে, কেউ হয়তো সরাইয়া নিয়া গিয়াছে। না, কেউ মাটি খুঁড়িয়া আগেই সব তুলিয়া নিয়া গিয়াছে, কারো এ ভয় করার কোনো কারণ নাই। কে জানিত যে পাথরটার তলে 20-22 হাজার টাকার গুপ্ত ধন পোতা আছে। তাছাড়া আগে এখানটা খোঁড়া হইয়া থাকিলে তার চিহ্ন থাকিত। টাকা ও গয়না অনেক নিচে পোতা আছে, অনেক ভেতরের দিকে। বাজে কথায় সময় নষ্ট না করিয়া সকলে বাঁধের এদিকের ঢালুর মাঝামাঝি স্থানে খুঁড়িতে আরম্ভ করিয়া দিক। তারপর কোন দিকে কিভাবে কতদূর পর্যন্ত খুঁড়িয়া চলিতে হইবে যথাসময়ে ভীম সে নির্দেশ দিবে। প্রাণপণে খাটুক সকলে, সমস্ত আলস্য ভুলিয়া যত তাড়াতাড়ি পারে খুঁড়িয়া চলুক। কেননা আজ রাত্রির মধ্যেই যেমন করিয়া হোক লোহার বাক্সটা তো আবিষ্কার করা যায়। সৈন্যদের মতো উচ্চ স্তরের নিখুঁত ট্রেনিং কয়েদিরা না পাক, দল বাঁধিয়া ওয়ার্ডারের হুকুমে ওঠা বসা চলাফেরা করার কায়দাটা তারা আয়ত্ত করে। দুঃখের বিষয়, ভীমের দলে জেলের অভিজ্ঞতা সম্পন্ন কয়েদি কয়েকজন থাকিলেও সমস্ত দলটাকে পরিচালনা করিতে তাকে যথেষ্ট বেগ পাইতে হইল। তবু যতটুকু শৃঙ্খলার সঙ্গে সকলকে সে মাটি খুঁড়িবার কাজে লাগাইয়া দিতে পারিল, তাও তার 7 বছর জেলে থাকিবার ফল। নিজেকে একদল কয়েদির ভারপ্রাপ্ত ওয়ার্ডার কল্পনা করিলে ভীমের আনন্দ হইত সন্দেহ নাই, কিন্তু তার অনেক দিনের চিন্তাপুষ্ট আরো বড় আরো উদ্ভ্রান্ত কল্পনার কাছে এসব কল্পনা এখন তুচ্ছ হইয়া গিয়াছিল। আকাশ আরো পরিষ্কার হইয়া আসিয়াছে, জ্যোৎস্নার তেজ বাড়িয়াছে। বাঁধের উপর দাঁড়াইয়া চারিদিকে চাহিতে চাহিতে ভীমের চোখ 2টি মিটমিট করিতে লাগিল। ভীমের চোখে আধা বন আধা বাগানটির মধ্যে বিশ্বের রহস্য আসিয়া আজ জমাট বাঁধিয়াছে।
ভীতিকর সর্বনাশা সম্ভাবনা এবং কারণহীন আতঙ্ক সে সমস্ত মিশিয়া গড়িয়া উঠিয়াছে প্রত্যেকটি দূরত্বের দেবদেবী ও ভূত প্রেত, জীবনে শুধু যাদেরই চরম কৃতিত্ব। এদিকে নদীর জলরাশি ভাটা শুরু হওয়ার সম্ভাবনায় থমথম করিতেছে। এখন তার জল বাড়িবে না। আর কতটুকু উঠিতে পারিলে ঘোলাটে জল বাঁধটা ডিঙাইতে পারিত? 1.5 হাত, 2 হাত। এবার জল কমিতে আরম্ভ করিবে। সমুদ্রের জলের দেবতা নদীর জল শুষিতে আরম্ভ করিবেন। তা হোক, সে দেবতা ডাকাত নন, কৃপণ নন। শেষ রাত্রে জোয়ারের কৌশলে সমস্ত জল তিনি ফেরত পাঠাইয়া দিবেন। প্রথম ইঙ্গিতে আসিবে মানুষের বুক সমান উঁচু ফেনিল সশব্দ বন্যা। ততক্ষণে ভীম তার অভ্যর্থনার জন্য প্রস্তুত হইয়া থাকিবে। বছরের পর বছর ধরিয়া যে মাটির বাঁধ নদীর এই জলরাশিকে ঠেকাইয়া রাখিয়াছে, ঝপাঝপ শব্দে 31টা কোদাল, শাবল ও খন্তা আজ ভীমের ইঙ্গিতে ক্ষয় করিয়া চলিয়াছে তার অঙ্গ। এখানে বাঁধের 30 হাতেরও বেশি অংশ হইয়া থাকিবে কয়েক হাত চওড়া মাটির একটা পর্দা। জোয়ারের প্রথম আবির্ভাবে সে পর্দা ভাঙিয়া চুরমার হইয়া যাইবে। তারপর কি ঠেকাইয়া রাখিবে জোয়ারের ক্রমবর্ধনশীল নদীর দুরন্ত জলরাশিকে? একবার একটি সংকীর্ণতম প্রবেশপথ পাইলে নদীর জল দুপাশের বাঁধ ভাঙিয়া ভাঙিয়া নিজের পথ বড় করিয়া নিবে নিজেই। বাঁধের এপাশের নদী গিয়া পৌঁছিবে বাঁধের ওপাশের গ্রামে। মাঠে ঘাটে পথে, বাড়ির উঠানে, ঘরের রোয়াকে, ঘরের মেঝেতে, চৌকির বিছানায়। কে জানে আরো কত উঁচুতে উঠিবে নদীর জল। বাবুদের বাড়ির দোতলায় পৌঁছিতে পারিবে না, এই আফসোস। চোখের পলকে বন্যাটা গিয়া যদি সমস্ত গ্রামকে 20 তলা জলের নিচে তলাইয়া দিতে পারিত, যদি নিশ্চিহ্ন হইয়া মিলাইয়া যাইত হরিখালি গ্রাম। কুকি যদি গাছতলাতেই নেশার ঘুরে আচ্ছন্ন হইয়া ঘুমাইয়া থাকে, সে বোধহয় তবে ডুবিয়া মরিয়াই যাইবে। যতখানি জল পৌঁছিবে সেখানে বেহুশ ঘুমন্ত মানুষকে ডুবানোর পক্ষে তা যথেষ্ট। ভীমের মুখটা যেন হঠাৎ বিকৃত হইয়া নদীকে ভ্যাংচাইয়া উঠিল। এ মুদ্রা দোষটা বড় অবাধ্য। আপনারা শুনছিলেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প গুপ্তধন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সকল প্রিয়জনের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।